মাধ্যমিক 2027 ভৌত বিজ্ঞানের ফার্স্ট সামেটিভ পরীক্ষা আমরা অলরেডি কাঁপিয়ে দিয়েছি। এবার সেকেন্ড সামেটিভের পালা। তোরা বুঝতে পারছিস এক মুহূর্ত সময় নষ্ট করতে আমি আগ্রহী নই, কারণ টার্গেট একটাই। 2026 মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সে 100 কমন দিয়েছিলাম, 2027 আরো ভয়ঙ্কর ভাবে কাঁপাবো, আরো বেশি সংখ্যক ছেলে মেয়েকে ফুল মার্কস পাওয়াবো, এইটুকু আমার প্রতিজ্ঞা। এবং তার জন্য যা করতে হয় আমি করব। তোদের মধ্যে অনেক ছেলে মেয়ে অলরেডি বুঝে গেছে অ্যাডভেঞ্চার একাডেমি মডেল কি, এবং ভৌত বিজ্ঞানে ভালো নাম্বার পেতে হলে অ্যাডভেঞ্চার একাডেমি মডেল তোমাকে ফলো করতেই হবে। তোরা প্রত্যেকে দেখেছিস ফার্স্ট সামেটিভ ভৌত বিজ্ঞান কাঁপানোর জন্য আমরা একটা স্টাডি প্ল্যান দিয়েছিলাম, এবং যারা যারা ওই স্টাডি প্ল্যানটা মেনে রেগুলার আমাদের চ্যানেল থেকে পড়াশোনা করেছে তাদের ফার্স্ট সামেটিভ কেঁপে গেছে। সেকেন্ড সামেটিভ কাঁপানোর জন্য একই রকম একটা স্টাডি প্ল্যান আমাদের চ্যানেলে আমি দিয়ে দিয়েছি, এবং সেই স্টাডি প্ল্যানটাতে নতুন কিছু উদ্যোগ আমাদের তরফ থেকে নেওয়া হয়েছে। যে চ্যাপ্টারটা তোরা পড়ছিস, যে চ্যাপ্টারটা আমরা পড়াচ্ছি, সেই চ্যাপ্টারের উপরে ভিত্তি করে প্রত্যেক সপ্তাহে অনেকগুলো কোয়েশ্চেন আনসারের প্র্যাকটিস সেশন আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া হবে, এবং ফ্রি অফ কস্ট ওটা সবাই দেখতে পাবে। যারা জিজ্ঞাসা করছিস দাদা চ্যানেলে না ব্যাচে, চ্যানেলের মধ্যে দেওয়া হবে ভাই কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস। তার পাশাপাশি চলে এসেছে বিগ ব্যাং 50, যেখানে 50 খানা করে কোয়েশ্চেনের সেট প্রতি রবিবারে দেওয়া হবে। বল মাধ্যমিক ভৌত বিজ্ঞান কাঁপবে। আমি বারবার করে বলেছি, যেদিন ভৌত বিজ্ঞানের পরীক্ষাটা দিয়ে বেরোবি সেদিন অন্তত একবার বলতে হবে ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। যাদের ভৌত বিজ্ঞানে ভয়, এই ভিডিওটা দিয়ে খুঁজে পেয়ে গেছিস, আর তোর কোনো ভয় নেই। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমরা আমাদের ব্যাচের মধ্যে চলতলি শুরু করেছি। ব্যাচের দুটো ক্লাস আমরা ইউটিউবের মধ্যে দিয়েছি, এবং এটাও বলে দিয়েছি যারা আমাদের ব্যাচের মধ্যে নেই তারা কি করে পড়াশোনা করবে। যারা এখনো দেখিসনি স্টাডি প্ল্যানটা গিয়ে দেখে নে। অ্যাডভেঞ্চার একাডেমির সাথে তোকে থাকতেই হবে, তোর মাধ্যমিক ভৌত বিজ্ঞানের দায়িত্ব আমার। এবং তার পাশাপাশি যাতে যারা ব্যাচে আছে যারা ব্যাচে নেই সবাই যাতে সুবিধা পায়, তার জন্য আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন আনসার আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ডিসকাস করছি। বিগ ব্যাং 50ও আসবে, দেখতে হবে কিন্তু ওগুলোকে। চল ভাই শুরু করি। এবার কি পড়েছিস দেখ। যারা আমাদের ব্যাচের মধ্যে পড়ছিস তারা এখান থেকে বুঝতেই পারবি যে যা করাচ্ছি তাই আসছে। যারা অন্যান্য জায়গায় পড়ছিস তারা নিজেদেরকে একটু যাচাই করে নে ভাই, যেটা পড়ছিস সেটা সলভ করতে পারছিস তো। চল দেখি। এই প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিকে আসার চান্স সবচেয়ে বেশি। এই প্রশ্নগুলো প্রচুরবার মাধ্যমিকে হয়তো এসেওছে, এবং যেগুলো গুরুত্বের বিচারে সব থেকে অগ্রাধিকার পাচ্ছে। এমন কিছু প্রশ্ন আমি এখানে রেখেছি যেগুলো একদম নিউ, যেগুলো আসতে পারে এই বছরে। প্রথম প্রশ্ন দেখ, বলেছে প্রথম পরিবাহীর রোধ দ্বিতীয়টার দ্বিগুণ। পরিবাহী দুটি দুই প্রান্তের বিভব পার্থক্য একই হলে ওদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মাত্রার অনুপাত কত হবে। এবার বিষয়টা হচ্ছে, প্রশ্নটা খুব সোজা প্রশ্ন। আমরা দেখ এই জিগজ্যাগ ভাবে তোকে করাবো না, এরকম করে করাবো না। আমি একদম এই রকম ভাবে উপরের দিকে উঠবো। আজকে প্রথম ক্লাস তুই দেখতে হবে কোশ্চেনের লেভেল ঠিকঠাক থাকবে। কিছু কিছু কোশ্চেন আছে ডিফিকাল্ট, বাট আস্তে আস্তে যত এগোতে থাকবে দেখবি কোশ্চেনের লেভেল বাড়তে থাকবে। এবার তুই যখন এই প্রশ্নটাকে পড়ছিস, এই প্রশ্নটা সলভ করার অনেক রকম ধরন আছে ভাই, কিন্তু আমি তোকে একটা ধরন বলছি। বলেছে দেখ তো প্রথম পরিবাহীর রোধ দ্বিতীয়টার দ্বিগুণ। তার মানে এখানে দাদা দুরকম পরিবাহীর কথা হচ্ছে, একটা প্রথম পরিবাহী একটা দ্বিতীয় পরিবাহী। তুই যখন খাতার মধ্যে লিখবি তুই এরকম ভাবে দুটো ছক করতে পারিস, প্রথম পরিবাহী দ্বিতীয় পরিবাহী। এবার প্রথম পরিবাহীর যে রোধ আছে সেটা দ্বিতীয় পরিবাহীটা দ্বিগুণ, তাহলে আমি দ্বিতীয় পরিবাহীর রোধটাকে আর ধরতে পারি। তাহলে প্রথম পরিবাহীর রোধটা দ্বিতীয়টার দ্বিগুণ মানে 2r হয়ে যাবে। আবার দেখ তো কি বলেছে, পরিবাহী দুটি দুই প্রান্তের বিভব পার্থক্য একই। তার মানে এর বিভব পার্থক্য যদি v হয় তাহলে এরও বিভব পার্থক্য v হবে। তাহলে বলে দিয়েছে এদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে। তাহলে এর তড়িৎ প্রবাহ আমি i1 ধরে নিচ্ছি, এর তড়িৎ প্রবাহ আমি i2 ধরে নিচ্ছি। এবার তোরা প্রত্যেকেই জানিস যে ওহমের সূত্র আমরা লাগিয়ে দিতে পারি v = i, আর ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। তাহলে সেই যদি আমরা লাগিয়ে দিই তাহলে v = আসছে i1 × 2r, আর এখানটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে v = আসছে i2 × r। আমাকে কি বলেছে, তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে। তুই কি দেখতে পাচ্ছিস ভাই, তুই এখান থেকে দেখছিস এইটাও v এর মান আর এইটাও v এর মান। তাহলে দুটোই যদি v এর মান হয় তাহলে দুটোকে আমি ইকুয়াল করে দিতে পারি। তাহলে i1 × 2r = i2 × r, কারণ এই দুটোই তো v এর মান, দুটোই তো v, তাহলে দুটো সমান। এবার তুই কি দেখছিস, r r এখান থেকে কেটে গেল। তাহলে আমি i1/i2 মানে যদি অনুপাত করে দিই তাহলে সেটা আসছে 1, এখানে আছে 2 নিচে চলে গেল, তাহলে 1/2। তাহলে i1 = i2 ইকুয়াল টু চলে এলো 1:2। গল্প শেষ। জাস্ট একটু ভাষায় লিখে দিবি, এগুলোকে শেষ হয়ে গেল। তার মানে কোয়েশ্চেন সলভ করা খুব সোজা। আমি যেটা পড়ছি দেখ এটা কিসের অ্যাপ্লিকেশন ছিল, ওহমের সূত্রের অ্যাপ্লিকেশন ছিল। তোরা প্রত্যেকে দেখে নিয়েছি যে আমাদের ওহমের সূত্র তো ইউটিউবের মধ্যে আমরা দিয়েই দিয়েছি। আর যারা আমাদের ইউটিউবের দুখানা ক্লাস করে নিচ্ছিস ব্যাচের,
তাদেরকে আমি বলবো চলতরিতের একটা ওয়ান শট বা একটা কুইক রিক্যাপ আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আগের বছরের মাধ্যমিকের জন্য দিয়েছিলাম, ওটাকে দেখে নে, পুরো চলতরিত মোটামুটি তোর কভার হয়ে যাবে। তারপরে তুই তো ডিটেলে পড়ছিসই, যেখানেই পড়ছিস। আর যদি আমার কাছে পড়ে থাকিস তাহলে আর কিছু করতে হবে না, যা করছিস কর ভাই। বাকি কোয়েশ্চেন আনসার তো সবার জন্য দিচ্ছি আমি, প্রত্যেকের জন্য, প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য। নেক্সট, এনটি আরমানের রোধ শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় যুক্ত থাকলে তুল্য রোধ নির্ণয় করে। এই প্রশ্নটা কিন্তু একটু নতুন ধরনের প্রশ্ন। এই প্রশ্নটা আগে কিন্তু মাধ্যমিকে খুব একটা বেশি আসেনি, বলতে গেলে আসেইনি। তোকে বলে দিয়েছে এন সংখ্যক রোধ আছে, মানে এন খানা রোধ আছে, এবং প্রত্যেকটা রোধের মান হচ্ছে আর। আচ্ছা, এদেরকে একবার শ্রেণী সমবায় যুক্ত করতে বলেছে, একবার সমান্তরাল সমবায় যুক্ত করতে বলেছে, তাহলে বলেছে যে তুল্য রোধটা বার করো। আচ্ছা, এক কাজ করি তো, আমি দেখতে পাচ্ছি দাদা আর 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 করে 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 আমার কাছে এন খানা আর রয়েছে। আমি বললাম একদম। তাহলে আমি যদি এদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করি, আমরা তো পড়েছি যে শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান বার করতে হলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ছোট ছোট রোধকে যোগ করতে হয়। তাহলে আমি যদি তোকে বলি এই প্রত্যেকটা রোধের শ্রেণী সমবায়ের তুল্য রোধ কত হয়ে যাবে, না দাদা শ্রেণী সমবায়ের তুল্য রোধ আর এস, প্রত্যেকটা রোধের যোগফল হয়, তার মানে আর প্লাস 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 আর কতগুলো আর কে যোগ করতে হবে, এন খানা আর কে যোগ করতে হবে। তাহলে তুই আমাকে বল, যদি 3টে আর কে আমরা যোগ করি তাহলে অ্যান্সার আসছে 3r, যদি আমরা 4টে আর কে যোগ করি তাহলে অ্যান্সার আসছে 4r, তাহলে যদি আমি এন খানা আর কে যোগ করি তাহলে অ্যান্সার আসবে না। বল, গল্প শেষ, গল্প শেষ। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো ভাই, আমরা যদি এই প্রত্যেকটা রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করি, তাহলে আমি এখানটা এবার লিখি সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, আমি আর প্যারালাল দিয়ে দিলাম, ইকুয়াল কত হয়ে যাবে। আচ্ছা, তোকে একটা ছোট্ট ক্যালকুলেশন দেখাই সাইডে, তুই আমাকে বল এইরকম ভাবে তুই বার করে নিতে পারিস। যদি আর প্যারালাল হয়, যদি আর প্যারালাল হয় তাহলে এখানে ডিরেক্ট দেখিয়ে দে না 1/r প্যারালাল, কারণ আমরা জানি সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কি করে বার করতে হয়। যে কটা রোধ থাকবে, ধর r1 r2 r3 আছে, তাহলে 1/r ইকুয়াল টু 1/r1 1/r2 1/r3, তিনটে যোগফল। এবার শোন, 1/rp ইকুয়াল টু 1/r প্লাস 1/r প্লাস 1/r প্লাস 1/r, এরকম করতে 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 কত অবধি যাবে, n টার্মস অবধি যাবে। তার মানে দাদা এখানে n সংখ্যক 1/r আছে, এখানে n সংখ্যক r ছিল, সেই জন্য যোগফলটা nr হয়েছিল। এখানে n সংখ্যক 1/r আছে, তাহলে যোগফলটা কত হয়ে যাবে, n/r হয়ে যাবে। কারণ কারণ n সংখ্যক আছে 1/r, তাহলে যোগ করলে তো n ইন্টু 1/r হবে। যেখানে এখানে n সংখ্যক শুধুমাত্র r ছিল, তাহলে যোগ করলে n ইন্টু r হতো। এখানে n সংখ্যক 1/r আছে, তাহলে যোগ করলে n ইন্টু 1/r হবে, এবং সেটাকেই তো আমরা লিখতে পারি n/r। প্রত্যেকের কাছে পরিষ্কার? আচ্ছা দাদা, যদি 1/r প্যারালালের ভ্যালুটা n/r হয়, তাহলে r প্যারালালের ভ্যালু কত, মানে সমান্তরাল সমবায়ের তুল্য রোধটা কত হয়ে যাবে, r/n হয়ে যাবে। বল, প্রত্যেকের কাছে পরিষ্কার? তার মানে আমার কাছে শ্রেণী সমবায়ের তুল্য রোধও রয়েছে, আমার কাছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধও রয়েছে। এবার আমাকে কি করতে হবে, এই দুই ক্ষেত্রে তুল্য রোধের অনুপাত কত হবে, তো অনুপাত করে দিই। তাহলে কার ক্ষেত্রে করতে হবে, প্রথমে সিরিজের ক্ষেত্রে শ্রেণী সমবায়, তারপরে প্যারালালের ক্ষেত্রে সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান কত, nr, তাহলে nr বসিয়ে দিই। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান কত, r/n, তাহলে r/n তুই বসিয়ে দে। এবার তুই এক কাজ কর, nটাকে ঘুরিয়ে ওপরে তোল, তাহলে হয়ে গেল n² r ডিভাইডেড বাই r, আর আর কাটলো, তাহলে অ্যান্সার চলে এলো n²। শেষ, গল্প শেষ। নতুন ধরনের প্রশ্ন ছিল, শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় থেকে এই ধরনের প্রশ্ন খুব একটা আসেইনি, কোনো জায়গার মধ্যে টেস্ট পেপার গুলো তো দিত না, এবছরে দিতে পারে। ঠিক আছে, প্রথমেই করে দিলাম। নেক্সট প্রশ্ন, তোমাকে 10 ওহমের দুটি রোধ দেওয়া হচ্ছে, এদের মধ্যে থেকে তুমি কিভাবে 5 ওহমের রোধ পাবে। দেখবি আমি বারবার করে বলেছি, আগের দিন আমাদের ব্যাচের ক্লাসটার মধ্যে আমি বলেছিলাম যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এমন একটা সমবায় সেটা যেখানে তুল্য রোধের মানটা কমে যায়। মানে আজকে তুই চিন্তা করে দেখ, ধর তোর কাছে 5 ওহমের রোধ আছে আর তোর কাছে 10 ওহমের রোধ আছে, বা আমি বললাম ধর 20 ওহমের রোধ আছে। তুই যদি এদের দুজনকে সমান্তরাল সমবায়ে যুক্ত করিস, তাহলে তুল্য রোধ বার করার ফর্মুলা কি আমি শর্টকাট শিখিয়ে দিয়েছিলাম, 1/r প্যারালাল। ওইসব না করে ডিরেক্ট বসা, দুটো থাকলে ওপরে দুটোকে গুণ কর 5 × 20, নিচে দুটোকে যোগ কর 5 + 20, তাহলে দেখ তো কত হয়ে যায়, 5 × 20 হয়ে গেল 100, 5 + 20 হয়ে গেল 25, তাহলে অ্যান্সার হয়ে গেল কত, 4 ওহম হয়ে গেল। তার মানে খেয়াল করে দেখ, এই 5 ওহম আর এই 20 ওহম প্রত্যেকের থেকে ছোট 4 ওহম।
তার মানে সমান্তরাল সমবায়ের যে তুল্য রোধটা বেরোয় সেটা বর্তনীর প্রত্যেকটা রোধের তুলনায় ছোট হয়। এখানে তোকে যে প্রশ্নটা দিয়েছে, তোকে 10 ওহমে দুটো রোধ দিয়ে দিয়েছে, তোকে বলেছে এদের থেকে তুমি কি করে 5 ওহম পাবে। তাহলে 10 ওহমে দুটো থেকে 5 ওহম পাওয়া মানে তুল্য রোধের মানটা কমে যাচ্ছে, আর কমে যাচ্ছে একমাত্র কোথায়? সমান্তরাল সমবায়। তাহলে এই যে দুখানা 10 ওহমের রোধ আমাকে দিয়ে দিয়েছে, আমাকে তাদের দুজনকে পরিষ্কার ভাবে সমান্তরালে যুক্ত করে দিতে হবে। যদি 3টে দিত তখন শ্রেণী সমান্তরাল মিক্স হতে পারতো, কিন্তু যেহেতু দুটোই দিয়েছে সেই কারণে মিক্স হওয়ার কোনো চান্স নেই। তাহলে আমি একটা কথা বলি, একটু দেখে নাও। তাহলে 1/r প্যারালাল ওইসবের ঝামেলার মধ্যে না গিয়ে ডিরেক্ট ফর্মুলার মধ্যে বসাও। সমান্তরাল সমবায় তুল্য রোধের ফর্মুলা আর প্যারালাল ইকুয়াল টু, যে দুটো রোধ আছে তাদের দুজনকে প্রথমে গুণ করে দাও আর নিচে যোগ করে দাও। তাহলে বলতো কত হয়ে গেল? 10 গুণ 10 হয়ে গেল 100, 10 যোগ 10 হয়ে গেল 20। দেখ তো চলে এলো কিনা 5 ওহম, গল্প শেষ। তার মানে দুটো 10কে আমরা সমান্তরালে যোগ করলে তবেই 5 ওহম পেয়ে যাচ্ছি। শেষ শেষ শেষ। নেক্সট বলছে দুটি অজানা রোধকে একবার শ্রেণী সমবায় আর আরেকবার সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান হয় যথাক্রমে 12 ওহম এবং 5/3 ওহম। আমরা দেখবি আমাদের ব্যাচের যে ভিডিওটা, যে ক্লাসটা আমরা ইউটিউবের মধ্যে দিয়েছিলাম, তার শেষের দিকে এই অঙ্কটা করানো ছিল। এই অঙ্কটা পরীক্ষাতে বারবার আসে এবং আমি সবসময় দেখবি আমার স্ট্র্যাটেজি ভিডিওটার মধ্যেও বলেছি, তোরা যেখানেই পড়ছিস এই কথাটা মেকশিওর করবি যে যখন একটা টপিক তুই পড়ছিস সেই টপিকটা রিলেটেড কি কি ধরনের প্রশ্ন হয় সেগুলো যেন ক্লাসের মধ্যে ইনস্ট্যান্ট তুই করিস। তাহলে কি হবে, সেই টপিকটার উপর একটা হোল্ড তৈরি হবে। পরে তুই জানিস দাদা আমাকে ঠিক ইউটিউবের মধ্যে কোশ্চেন প্র্যাকটিস করাবে, প্রচুর কোশ্চেন প্র্যাকটিস হবে। আমরা তোরা আগের বছরের আমাদের ভিডিওগুলো দেখেছিস, মাধ্যমিকের ছেলেমেয়েদের জন্য আমি প্রচুর কিছু আনি ভাই, এবং ফ্রি অফ কস্ট আনি, কোনো টাকা লাগে না এর জন্য। তোমরা ইউটিউবের মধ্যে রেগুলার অ্যাডভেঞ্চার একাডেমিতে মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের ভিডিও পাচ্ছ, এবং এই জিনিসটা দিতে থাকবো আমি মাধ্যমিক অবধি। তোমাদের এই ইউটিউব চ্যানেলটার মধ্যে ভৌত বিজ্ঞানের প্রচুর কন্টেন্ট আসবে, প্রচুর প্র্যাকটিস আসবে, প্রচুর প্র্যাকটিস আসবে। শুধু এই একটাই কথা বললাম, কোনো জায়গা থেকে ডিটেল ক্লাসটা করো, একদম ধরে 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 ধরে, যেরকম ভাবে আমরা আমাদের দুটো ক্লাস দিয়েছি অমনি ধরনের ধরে 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 পড়বে। তারপরে যেই পড়া হয়ে যাবে, আমি এই আমাদের ডিটেল এর মধ্যেও বলেছি, গেম প্ল্যানটার মধ্যে বলে, যেই পড়া হয়ে যাবে তুমি চ্যানেলের মধ্যে চলে আসবে, এসে দেখবে দাদা চ্যানেলে কোনো ওয়ান শট কোনো কুইক রিকাপ আছে কিনা ঝপাক করে দেখে নেবে, দেখবে তুমি যা পড়েছো পুরোটা তোমার ওখানে পড়ানো আছে, একদম কনসাইজ ওয়েতে, একদম কম্পাইল ওয়েতে করানো আছে। দেখে নেবে, তোমার কনসেপ্ট জলের মতো পরিষ্কার। তারপরে তুমি আমার চ্যানেলে রেগুলার কোশ্চেন প্র্যাকটিস পাচ্ছ, রেগুলার কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো, তোমার প্র্যাকটিস কোন লেভেলে আমি নিয়ে চলে যাবো দেখবে। তোরা তো দেখেছিস ফার্স্ট সামেটিক পরীক্ষার আগে কত প্র্যাকটিস করিয়েছি, এই চ্যানেলের মধ্যে করিয়েছি। শুধু এবার ডিটেল প্র্যাকটিস, ডিটেল কোশ্চেন অ্যান্সারটা, ডিটেল যে পড়াশোনাটা সেটা করতে থাক। তোরা যারা আমার কাছে পড়ছিস আর কোনো চিন্তা নেই, যারা অন্যান্য জায়গাতে পড়ছিস মেক শিওর ডিটেল পড়াশোনাটা যেন হয়, রেগুলার কোশ্চেনটা যেন তার সাথে সাথে করিস, তারপরে তুই আমার চ্যানেলে চলে বাকি সময় বুঝে নেবো। দেখ, দুটি অজানা রোধকে একবার শ্রেণী সমবায় একবার সমান্তরাল সমবায় যুক্ত করা হয়েছে। তাহলে তুল্য রোধের মান দিয়ে দিয়েছে, একটা 12 ওহম দিয়ে দিয়েছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 5/3 ওহম দিয়ে দিয়েছে। আমি ধরে নিচ্ছি দুটো কি সমান রোধ বলেছে? না, দুটো তো দাদা সমান রোধ বলেনি। তাহলে একটা রোধকে আমি R1 ধরে নিচ্ছি, আরেকটা রোধকে আমি R2 ধরে নিচ্ছি, হলো। এবার তুই আমাকে বল, দুটো রোধকে যদি আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি তাহলে তাদের তুল্য রোধ কত হয়ে যায়? RS হয়ে যায়। এই সেই RS এর ভ্যালুটা কত লেখা যায় বল? R1 + R2 লেখা যায়। তাহলে আমাকে যখন দিয়ে দিয়েছে দুটো রোধের শ্রেণী সমবায় তুল্য রোধের মান 12 ওহম, তাহলে আমি লিখতে পারি R1 + R2 এর যে ভ্যালু আছে সেটাই আমাদের 12 ওহম। বল প্রত্যেকের কাছে একদম পরিষ্কার আছে এই প্রথম লাইনটা, কারণ শ্রেণী সমবায় তুল্য রোধের মানটা তোকে দিয়ে দিয়েছে 12 ওহম। আচ্ছা তুই আমাকে বলতো, এই দুটো রোধকে যদি আমরা সমান্তরালে যুক্ত করি তাহলে প্যারালাল সমবায়ের ক্ষেত্রে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান কত হয়ে যাবে? দুটোকে প্রথমে গুণ কর, R1 গুণ R2, নিচে যোগ করে দে R1 + R2, এইটাই হয়ে গেল আর প্যারালাল। তাহলে আমি এখান থেকে লিখতে পারি R1 R2 ডিভাইডেড বাই R1 + R2, এই পুরো ভ্যালুটা 5/3, কারণ দিয়ে দিয়েছে আমাকে 5/3। তাহলে দাদা আমি এখান থেকে একটা বিষয় খেয়াল করতে পারছি, R1 + R2 ভ্যালু আমাকে অলরেডি এখানে দিয়ে দিয়েছে। তাহলে সিম্পল আমি এখানটা বসিয়ে দিই, এটাকে বললাম বসিয়ে দাও। তাহলে দাদা এখান থেকে লেখা যায় R1 × R2 ইকুয়াল টু, বা এরকম ভাবে একটু দেখিয়ে দিই, R1 R2 ডিভাইডেড বাই R1 + R2 ভ্যালু কত? 20 না 12? তাহলে 12 এখানটা লিখি ইকুয়াল টু 5/3, মানে 5/3 হয়ে গেল। 4 দিয়ে কাটো, 3 দিয়ে 4 হয়ে গেল। তাহলে 4 × 5 করলে কত হয়ে যাবে? R1 × R2 ইকুয়াল টু 4 × 5 = 20। শেষ। এখানে আবার ওহম লিখিস না যেন, দুটো আর এর গুণফল আছে, লিখলে ওহম স্কয়ার লিখতে হবে, দরকার নেই লেখার। তাহলে আমি এখান থেকে দুটো বিষয় বুঝতে পারলাম, একটা হচ্ছে R1 + R2 আছে,
আর এখানটা কি করলাম বুঝতে পেরেছিস তো? 3 দিয়ে কাটলাম, এখানে 3 দিয়ে 3 একে 3 হয়ে গেল, এখানে 3 4 12 হয়ে গেল। এইভাবে কেটে দেওয়া যায় সমান চিহ্নের দুদিকে। তারপর 4 গুণ 5 20 হয়ে গেল। ঠিক আছে, তাহলে R1 ইন্টু R2 20 বেরিয়ে গেল, R1 প্লাস R2 12 বেরিয়ে গেল। এবার আমি কি করবো দেখ, আমার কাছে R1 প্লাস R2 আছে, আমাকে R1 এবং R2 দুটোর ভ্যালু বার করতে বলেছে, রোধ দুটির মান। তাহলে আমি একটুখানি কায়দা করে R1 মাইনাস R2 টা বার করে দেখি। R1 মাইনাস R2 বেরোবে কি করে, স্কোয়ার করে বার কর। R1 মাইনাস R2 হোল স্কোয়ার ইকুয়াল টু A মাইনাস B হোল স্কোয়ারের ফর্মুলা কি? দ্বিতীয় ফর্মুলাটা লাগা, A প্লাস B এর হোল স্কোয়ার মাইনাস 4AB। এই ফর্মুলাটা মনে আছে, অনেক কম ইউজ হয়। A মাইনাস B হোল স্কোয়ারের দ্বিতীয় ফর্মুলা A প্লাস B হোল স্কোয়ার মাইনাস 4AB। A প্লাস B, এই যে R1 প্লাস R2 টা বেরিয়েছে তার ভ্যালু আমরা জানি 12, তাহলে লিখে দে এখানে তুই 12 স্কোয়ার মাইনাস 4 ইন্টু R1 R2 ভ্যালু 20 দেওয়া আছে, তাহলে 4 ইন্টু 20। এবার তুই আমাকে বল 12 স্কোয়ার মানে কত, 144 মাইনাস 4 20 কত হয়ে গেল বল, 80। তাহলে হয়ে যাচ্ছে কত বল, 64। তাহলে আমি এখান থেকে এইটুকু বুঝতে পারছি R1 মাইনাস R2 হোল স্কোয়ারের ভ্যালু যদি 64 হয়, তাহলে R1 মাইনাস R2 ভ্যালু কত, 8 হয়ে গেল, শেষ। R1 প্লাস R2 12, R1 মাইনাস R2 8, অপনয়ন কর না। R1 প্লাস R2 12, R1 মাইনাস R2 8। এবার দেখ তো ডিরেক্ট কেটে যাচ্ছে, তাহলে 2R1 এর ভ্যালু কত হয়ে গেল বল, 20। তাহলে R1 এর মান কত থাকছে বল, 10 ওহম। বলো কমপ্লিট। আচ্ছা এবার আমাকে একটা কথা বল, যে কোনো একটার মধ্যে R1 এর ভ্যালু বসা। R1 প্লাস R2 হয়ে গেল 12, R1 এর ভ্যালু বসিয়ে দিলে 10 প্লাস R2 হয়ে গেল 12, তাহলে R2 এর মান হয়ে গেল 12 মাইনাস 10, অ্যান্সার হয়ে গেল 2 ওহম। বলো শেষ। তাহলে একটা 10 আর একটা 2 যোগ করলে শ্রেণী সমবায়ের তুল্য রোধ 12 বেরিয়ে যাচ্ছে। সমান্তরাল সমবায়টা তুই করে দেখ না, মিলিয়ে দেখ না অ্যান্সারটা মিললো কিনা। কি করে মেলাবো দাদা, উপরে গুণ করো, 10 গুণ 2, নিচে যোগ করো 10 প্লাস 2, 10 গুণ 2 20 হয়ে গেল, 10 প্লাস 2 12 হয়ে গেল, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 3। দেখ তো 5 এর 3 বেরোচ্ছে তো, 5 এর 3 দেওয়া আছে তো, এই তো দেওয়া আছে। সমান্তরাল সমবায়ের তুল্য রোধ 5 এর 3 দেওয়া রয়েছে। খতম। আমি একটু দেখে নেবো প্রপারলি রেকর্ড হচ্ছে কিনা। একদম প্রপারলি রেকর্ড হচ্ছে, কোনো চাপ নেই। এরকম রেগুলার ওয়েতে যখনই তোরা কোয়েশ্চেন প্র্যাকটিস করবি না আমাদের চ্যানেল থেকে, তুই দেখতে পাবি আস্তে আস্তে তোর ভৌত বিজ্ঞান হোল্ড হয়ে গেছে। ফার্স্ট সামেটিভের আগে সুপার মক গুলো তো শেষের দিকে করিয়েছিলাম, তার আগে ওয়ান শটস গুলো দিয়েছিলাম। এবারে অ্যাপ্রোচটা একটু অন্য নিয়েছি, সাথে সাথে পড়ছিস তোরা, সাথে সাথে কোয়েশ্চেন প্র্যাকটিস একদম ধরে 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 করাচ্ছি। এই কোয়েশ্চেন প্র্যাকটিস গুলো ব্যাচের মধ্যেও করাতে পারতাম, কিন্তু ভাবলাম সেই কোয়েশ্চেন প্র্যাকটিস লাস্টে করাবো যখন, এখানেই দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি কোয়েশ্চেন প্র্যাকটিস, তোরা রেগুলারলি করবি, বিগ ব্যাং 50 আসবে ওটাও করবি, দেখবি হোল্ড কত শক্ত হয়ে যায়, বুঝতে পারবি, তুই বুঝতে পেরে যাবি। আর ডিটেল পড়াশোনাটা যদি ঠিকঠাক থাকে তাহলে এগুলো করতে কোনো সমস্যা হবে না, এটাই হচ্ছে বিষয়। এরপরে ওয়ান শট আসবে, আগের বছরের ওয়ান শট গুলো এখন দেওয়া আছে, সেগুলো এখন সাহায্য নিতে পারিস। ঠিক কিছুদিন পরে মোটামুটি পড়া হয়ে গেলে একটু ওয়ান শট গুলো আসতে থাকবে, আমাদের কুইক রিক্যাপ আসতে থাকবে। কুইক রিক্যাপ মানে 30 মিনিটের মধ্যে চ্যাপ্টারটা হবে, তারপর পকেট ধামাকা আসবে, 15 মিনিটের মধ্যে টপিক ডিসকাশন হবে। এগুলো সব অ্যাডভেঞ্চার একাডেমি মডেল, এগুলো ইউটিউবে আগে ছিল না ভৌত বিজ্ঞানে, এগুলো আমরা নিয়ে এসেছি এবং প্রত্যেক বছর নতুন নতুন কিছু আনছি। বিগ ব্যাং 50টা এই বছরে ভাবলাম। ঠিক টেস্ট পরীক্ষা এই সেকেন্ড সামেটিভটা হয়ে যাবে, দেখবি অ্যাডভেঞ্চার একাডেমি তোদেরকে এমসিকিউ ভিএসকিউ এর সেপারেট প্রিপারেশন করাবে, এসএকিউ এর সেপারেট করাবে, এলএকিউ এর সেপারেট করাবে। আগের বছরের চ্যানেলের মধ্যে কি দেখ না আমাদের সব করানো আছে। এবছর আরো ভয়ঙ্কর ভাবে হবে, তুই ভৌত বিজ্ঞানে চিন্তা করবি না, একদম আমি আছি, ওইসব নিয়ে চাপ নিস না। 2 ভোল্ট তড়িৎচালক বলের একটা তড়িৎ কোষকে কোনো বর্তনীতে যুক্ত করা হয়েছে, 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা চালানো হয়েছে, বহির্বর্তনীর প্রান্তীয় বিভব প্রভেদ হচ্ছে 1 ভোল্ট। কোষের অভ্যন্তরীণ রোধ কত জিজ্ঞাসা করেছে। তার মানে আমি দাদা এইটুকু বুঝতে পারছি যে এইটা ওই তড়িৎচালক বল অভ্যন্তরীণ রোধের সমীকরণটা দিয়ে হবে। নিশ্চয়ই প্রত্যেকের কাছে এই বিষয়টা একদম পরিষ্কার ছিল, আমি আগের দিন করিয়েছিলাম। এটা ফর্মুলাটা হচ্ছে I ইকুয়াল টু E বাই R প্লাস R, এবং এই ফর্মুলাটা এলো কেন তার পুরো ভিত্তিটা কিন্তু আমি শিখিয়ে দিয়েছিলাম। যে মুক্ত বর্তনীর ক্ষেত্রে, মুক্ত কোষটার ক্ষেত্রে তড়িৎচালক বলটা থাকে, সেটাকে যখন যুক্ত করা হচ্ছে পুরোটা কনভার্ট হচ্ছে না, বিকজ অফ দ্য অভ্যন্তরীণ রোধ। যেটা কনভার্ট হচ্ছে সেটা বিভব প্রভেদ, এবং কতটা হচ্ছে না তার ফর্মুলা ছিল E মাইনাস V ইকুয়াল টু IR। এই IRটা ছিল নষ্ট ভোল্ট, নিশ্চয়ই মনে আছে, এবং সেটা এখান থেকেই আসে। খেয়াল করে দেখ কি কি দিয়ে দিয়েছে আমাকে, প্রথমে একটুখানি দেখি। আমি দেখতে পাচ্ছি 2 ভোল্ট তড়িৎচালক বল আমাকে দিয়ে দিয়েছে, তার মানে E এর ভ্যালুটা দিয়ে দিয়েছে আমাকে 2 ভোল্ট। ভেরি গুড। একটা তড়িৎ কোষকে কোনো বর্তনীতে সংযুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা চলে, তার মানে I এর ভ্যালুটা দিয়ে দিয়েছে আমাকে 1 অ্যাম্পিয়ার। ভেরি গুড। বহির্বর্তনীতে প্রান্তীয় বিভব প্রভেদের মান, আচ্ছা মানে V এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 1 ভোল্ট। দাদা তার মানে এখান থেকে আমাকে V আনতে হবে তো, আমি বললাম একদম। কি করে আনবো, কোনাকুনি কোন কর। তাহলে E ইকুয়াল টু হচ্ছে IR প্লাস IR।
আরটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। যখন তোরা পরীক্ষাতে এই ফর্মুলাটা লিখবি না, তখন পাশে লিখে দিবি কোনটা কি। এখানে যখন ই ইকুয়াল টু শুধু লিখবি, ই এর পাশে ব্র্যাকেটে অভ্যন্তরীণ, ব্র্যাকেটে তড়িৎচালক বল লিখে 2 ভোল্ট লিখবি, হয়েছে। এবার খেয়াল কর, এই যে আই আরটা রয়েছে, আই আরটাই তো ভি, আমরা তো জানি ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই আরটাই তো ভি, তাহলে ই মাইনাস ভি, কারণ আমি এখানে বসিয়ে দিয়ে স্টেপ জাম্প করবো না, ই ইকুয়াল টু ভি প্লাস আই আর হচ্ছে, তাহলে এখান থেকে লেখা যায় তো ই মাইনাস ভি ইকুয়াল টু আই আর। বল একদম ক্লিয়ার। এবার তুই দেখতে, তোকে কি বার করতে বলেছে? অভ্যন্তরীণ রোধ বার করতে বলেছে, বসিয়ে দে না ফর্মুলাতে, কাজ হয়ে যাবে। দেখে নে ভাই, ই কত আছে? 2 আছে। ভি কত আছে? 1 আছে, ইকুয়াল টু আই কত আছে? 1 আছে, ইনটু তোকে আর বার করতে দিয়েছে, এই আর এর ভ্যালু তো 1 বেরিয়ে যাচ্ছে, 2 মাইনাস 1 1, তাহলে আর ইকুয়াল টু 1। শেষ, খতম খতম খতম। চলো কনসেপচুয়াল অঙ্ক, এই একটা ভালো অঙ্ক আছে, কি বলে দিয়েছে, এগুলো এখন পাতি পাতি আছে, এগুলো যত সময় যাবে দেখবি আরো ভয়ঙ্কর বর্তনী নিয়ে আসবো। দেখ, এ আর বি এর মধ্যে তুল্যরোধ বার করতে বলেছে। এখন সবার প্রথমে দেখ, আমি আগের দিনও বিষয়টা বলছিলাম একটু একটু, যে কি করে এগুলো বুঝতে হয়। এই যে তার রয়েছে, এই দুটো রোধ তুই হয়তো চোখে দেখে বুঝতে পারছিস দাদা এরা সমান্তরালে রয়েছে, ওই দুটো আমি দেখতে পাচ্ছি সমান্তরালে রয়েছে। আমি বলছি দেখ, এগুলো তো ছোট বর্তনী, সোজা বর্তনী, তুই বুঝতে পারছিস, কিন্তু যখন তোকে জটিল বর্তনী দিয়ে দেবে তখন কি করে বুঝবি? সেই কারণে প্রসেসটা শিখে রাখ। আমি কি শেখাই সবসময় খেয়াল করবি, তোরা প্রত্যেকেই নিশ্চয়ই জানিস যে শ্রেণী সমবায়ের যখন তুল্যরোধের প্রসঙ্গ ওঠে, ইন কেস অফ শ্রেণী সমবায়ের তুল্যরোধ, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি অপরিবর্তিত থাকে রে, কি ধ্রুবক থাকে রে? তড়িৎ প্রবাহ মাত্রা আই ধ্রুবক থাকে। তার মানে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে সেম কারেন্ট যায় ইন কেস অফ শ্রেণী সমবায়। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি ধ্রুবক থাকে রে? নিশ্চয়ই মনে আছে, দুই প্রান্তের বিভব প্রভেদটা ধ্রুবক থাকে। সমান্তরাল সমবায়ে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে সেম কারেন্ট যায় না, যায় না, যায় না, কিন্তু দুটো রোধের দুই প্রান্তটা সেম থাকে, ওই জন্য দুই প্রান্তের বিভব প্রভেদটা সেম থাকে। মনে পড়ে গেছে? তার মানে আমাকে সিম্পল দেখতে হবে রোধ দুটোর মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে কি রোধ দুটোর মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে না। যদি যায় তো শ্রেণীতে আছে, যদি না যায় তো সমান্তরালে আছে, গল্প শেষ। এবার চিন্তা কর, প্রত্যেকে চিন্তা করবি, হ্যাঁ, যে এই প্রসেসটা শেখাচ্ছি খেয়াল কর। ধর আমি এখান থেকে কারেন্ট পাঠাতে শুরু করলাম, এইখানটা একটা জাংশন পয়েন্ট আমি দেখতে পাচ্ছি, তার মানে এই পয়েন্ট থেকে একটা কারেন্ট এদিকে ভাগ হয়ে যাবে, একটা কারেন্ট এদিকে ভাগ হয়ে যাবে। তাহলে আমি ধরে নিচ্ছি আমি এখান থেকে আই পাঠাচ্ছিলাম, তাহলে একটা পার্ট I1 এদিকে চলে যাবে, একটা পার্ট I2 এদিকে চলে যাবে। তার মানে পরিষ্কার হয়ে গেল আমার কাছে যে এই I1 আর এই I2 তো সেম হবে না, হবে না। তার মানে দাদা এই যে দুটো রোধ, এই 5 ওহম আর এই 20 ওহমের মধ্যে দিয়ে তো সেম কারেন্ট যাচ্ছে না, তো যদি না যায় তাহলে এই 5 ওহম আর 20 ওহম কিসে রয়েছে? সমান্তরালের মধ্যে রয়েছে। আচ্ছা চিন্তা করো তো, এই I1টা এখানটায় গিয়ে মিট করবে, এই I2টা এখানটায় গিয়ে মিট করবে, তাহলে এই I1 আর I2 যখন এলো এখান থেকে তো আবার কি গেল? I গেল। কারণ আমি তোদেরকে শিখিয়েছি রোধ কিন্তু কোনো প্রবাহকে খেয়ে ফেলে না, রোধ হচ্ছে বাম্পারের মতো, সাইকেলকে একটু ধীরে করে দেয়, একটু বাইককে আস্তে করে দেয়, এই তো ব্যাপার। তড়িৎ প্রবাহটা ধীরে যাবে কিন্তু পুরোটাই যাবে। তাহলে এখান থেকে I1টা গেল, এখান থেকে I2টা গেল, পুরোটা হয়ে গেল I। এবার এই আইটা আবার এই জাংশন পয়েন্ট থেকে দুটো পার্টে ভাগ হয়ে যাবে। যদি এই জাংশন পয়েন্ট থেকে আবার দুটো পার্টে ভাগ হয়, এখান থেকে আবার I1, এখান থেকে আবার I2, বা তুই ধরে নে I3 আর I4, না তো বলবি দাদা এটা একটা সেম কি করে হলো, তুই ধরে নে এই আইটা আবার ডিভাইড হচ্ছে I3 প্লাস I4। তার মানে আবার কি বুঝতে পারছি যে এইটার মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে না। তার মানে এই 6 আর এই 4টাও কিসে রয়েছে? সমান্তরালে রয়েছে। তার মানে আমাকে দেখতে হবে সেম কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না। এদের মধ্যে দিয়েও যাচ্ছে না কারণ এখানে ব্রেকিং আছে, এদের মধ্যে দিয়েও যাচ্ছে না কারণ এখানেও একটা ব্রেকিং আছে। তাহলে আমি যদি দুটো ক্ষেত্রে বার করি, খেয়াল করি, আমি প্রথমে লিখছি 5 ওহম ও 20 ওহম রোধের তুল্য রোধ। তাহলে আমি এখানে ধরো তুল্য রোধটা আমি R1 বললাম, সেটা কত হয়ে যাবে? সমান্তরালে আছে তো, সমান্তরালে তুল্য রোধ কি করে বার করো? ওপরে গুণ আর নিচে যোগ। বল 5 × 20 কত হয়ে যায়? 100। যদিও সাইডে সাইডে সমান চিহ্ন দিতে নেই, তাও দিচ্ছি, তোরা নিচে নিচে দিস কারণ এখানে জায়গা কম। 5 × 20 হয়ে গেল 100, আর 20 + 5 কত হয়ে গেল বল? 25। তাহলে 25 দিয়ে 100 কাটলে 4 হয়ে যায়, তাহলে 4 ওহম হয়ে গেল। তার মানে প্রথম ক্ষেত্রে এই 5 আর 20 তুল্য রোধটা বেরিয়ে গেল 4 ওহম। এইবার দ্বিতীয় ক্ষেত্রে তুই চিন্তা করে দেখ, 6 ওহম ও 4 ওহম রোধের
তুল্য রোধ। এই দুটো তুল্য রোধ কত হয়ে যাবে? ধর আমি বললাম R2, এই দুটো তুই জানিস সমান্তরাল সমবায়ের মধ্যেই রয়েছে, তাহলে আমি ওপরে কি করব? গুণ করব 4 × 6, নিচে করব যোগ 6 + 4, তাহলে হয়ে গেল 4 × 6 = 24, আর নিচে হয়ে গেল তোমার 10, তাহলে হয়ে গেল 2.4। এইবার একটা খেলা আছে। খেলাটা হচ্ছে এই দুটো রোধ কিসে আছে, আমাকে তো এন্টায়ার বর্তনীটা তুল্য রোধ বার করতে হবে। তোকে যদি আমি একটুখানি বিষয়টা বোঝানোর চেষ্টা করি, তুই আমাকে বলতো, আমি একটা জাস্ট সিম্পলিফাইড ডায়াগ্রাম আঁকছি, হ্যাঁ, এই পাশটাতে একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম আঁকছি। এখান থেকে কারেন্টটা গেছিল, এই 5 আর এই 20 এখন আর নেই, তাদের পরিবর্তে একটা মাত্র রোধ বসে গেছে যেটা তাদের তুল্য রোধ। এবার এই 6 আর এই 4 আর নেই, তাদের পরিবর্তে আবারও একটা মাত্র রোধ বসে গেছে যেটা তাদের তুল্য রোধ। এবার তুই আমাকে বলতো, যদি কারেন্টটাকে আমি আবার পাঠাই, সে কি আর কোথাও ভাগ হচ্ছে? হচ্ছে না তো। তার মানে এখান থেকেও যা কারেন্ট যাবে এখান থেকেও তাই কারেন্ট যাবে। তার মানে দুটো সমান্তরাল সমবায়কে আমি যেই মাত্র ক্র্যাক করলাম, এই যে দুটো তুল্যরোধ বেরিয়ে গেল, এই দুটো তুল্যরোধ কিসে আছে? শ্রেণীতে আছে। আর এটা বোঝার আরো একটা উপায় আছে, খেয়াল করে দেখ। এইখান থেকে টোটাল কারেন্ট কত যাচ্ছিল? I। এদের মধ্যে দিয়ে তো ব্রেকিংটা হচ্ছিল, কিন্তু আবার তো এখানে গিয়ে একইভাবে মিট করে পুরোটাই আবার I তৈরি করছিল, এবং এই পুরোটার মধ্যে দিয়েও কত কারেন্ট যাচ্ছিল? I যাচ্ছিল। এই পুরোটার মধ্যে দিয়ে I গেছে, আবার এই পুরোটার মধ্যে দিয়েও I গেছে। তাহলে দুটো, এই যে এই দুটো তুল্যরোধের মধ্যে দিয়ে I গেছে, এই দুটো তুল্যরোধের মধ্যে দিয়ে I গেছে, তার মানে দুটো তুল্যরোধ শ্রেণীতে রয়েছে। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যদি আমরা আবার তুল্যরোধটা বার করতে চাই, তাহলে কি হয়ে যাবে বল? এই 4 আর এই 2.4 যোগ করতে হবে। তুমি নিচে এবার কমেন্ট করে বলো শ্রেণী সমবায়ের তুল্যরোধ কত হবে। নেক্সট, সমান রোধ বিশিষ্ট দুটি পরিবাহীর মধ্যে দিয়ে একই সময়ের জন্য তড়িৎ পাঠালে দ্বিতীয় তারে উৎপন্ন তাপ প্রথম তারে উৎপন্ন তাপের 9 গুণ হয়। কার সূত্র আছে? জুলের সূত্র আছে। জুলের সূত্র কিন্তু আমি বারবার করে বলেছিলাম, এখান থেকে অঙ্ক দেয়। একটা টাইপের অঙ্ক আজকে আমি দিয়েছি, পরে আরো টাইপের অঙ্ক দেব। খেয়াল করে দেখ সমান। আচ্ছা একটা কথা বলি, অঙ্ক যদি ডিটেলে শিখতে হয় সেটারও কিন্তু উপায় আছে ভাই। তুই অঙ্ক হুট করে এখানে করছিস, ঠিক আছে, তোকে বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি, কিন্তু মনে রাখবি আলো আর চলতড়িৎ থেকে কিন্তু অঙ্ক প্রচুর আসবে, এবং সেই অঙ্কটাকে অবশ্যই ডিটেল ক্লাসগুলোর মধ্যে ভালো করে শিখবি, একদম গোড়া থেকে শিখবি। কারণ অঙ্ক করার প্রপার ধরন না শিখতে পারলে তুই কিন্তু বড় অঙ্ক করতে পারবি না। তুই প্র্যাকটিস করছিস আমার সাথে, কিন্তু অঙ্কের ডিটেল ওইটা অবশ্যই শিখে নিস ভাই। নেক্সট দেখো, সমান রোধ বিশিষ্ট দুটি পরিবাহীর মধ্যে দিয়ে একই সময়ের জন্য তড়িৎ পাঠালে দ্বিতীয় তারে উৎপন্ন তাপ প্রথম তারে উৎপন্ন তাপের 9 গুণ হয়। মানে জুলের সূত্র আমরা জানি, H = I² RT / J হয়, এটাই হয় জুলের সূত্র। আমি ধরে নিচ্ছি যে উৎপন্ন তাপ, আমরা ফর্মুলাটাকে উপরে একটু লিখে দিই, H = I² RT/J। এখানে এই যে Hটা রয়েছে সেটাই তো উৎপন্ন তাপ। আমি ধরছি প্রথম তারে উৎপন্ন তাপটা হচ্ছে কি, দিয়ে দিচ্ছি একটু পড়ে নি, পাঠালে দ্বিতীয় তারে উৎপন্ন তাপ প্রথম তারের 9 গুণ হয়। তাহলে আমি ধরে নিচ্ছি প্রথম তার, সেখানে উৎপন্ন তাপ কথাটা লিখবি অবশ্যই, সেটা ধরি H। তাহলে দ্বিতীয় তারের ক্ষেত্রে আমাকে উৎপন্ন তাপের ভ্যালুটা আর কিছু করতে হবে না, তোমাকে দিয়ে দিয়েছে। দ্বিতীয় তারে উৎপন্ন তাপ প্রথম তারের 9 গুণ হয়, তার মানে প্রথম তারে H, তো দ্বিতীয় তারে 9H। গল্প শেষ। এবার তোমাকে প্রথম লাইনে দেখো দিয়েছে সমান রোধ বিশিষ্ট, তার মানে এইটারও রোধ যদি R হয় তো এইটারও রোধ R হবে, দুটি পরিবাহীর মধ্যে দিয়ে একই সময়ের জন্য, তার মানে এই যে সময়টা রয়েছে T, সেটাও এর ক্ষেত্রেও T, এর ক্ষেত্রেও T। তড়িৎ পাঠালে দ্বিতীয় তারে এটা হয়ে গেছে, পরিবাহী দুটিতে উৎপন্ন তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে? তাহলে তড়িৎ প্রবাহের অনুপাতটা তোমাকে বার করতে হবে। তার মানে I1 যদি এখানে হয় তো এখানে I2 হবে, তোমাকে I1 এবং I2 এর অনুপাতটা বার করতে হবে। চলো ফর্মুলার মধ্যে বসো। তুমি সিজিএস ধরেও করতে পারো, কারণ এখানে কিছু বলে দেয়নি। তুমি এসআই ধরেও করতে পারো। সুবিধা কি হবে, এসআই ধরে যদি তুমি করো তাহলে তুমি যে জুল তুল্যাঙ্কের ভ্যালুটা 1 বসিয়ে দিতে পারো। তাহলে তোমাকে H = I² RT ধরেই করতে হবে, নালে তোমাকে সিজিএস ধরে যদি তুমি করো তাহলে 4.2 বসাতে হবে। দুটোই সেম উত্তর হবে, দুটোই কেটে যাবে আলটিমেটলি। খেয়াল করে দেখ, আমি এসআই ধরে করছি, 1 বসাচ্ছি। প্রথম ক্ষেত্রে H = প্রথম তারের ক্ষেত্রে করছি, হ্যাঁ, I1² R × T, এটা হচ্ছে প্রথম তারের ক্ষেত্রে। আর দ্বিতীয় তারের ক্ষেত্রে কি হবে, উৎপন্ন তাপ 9H = I2² R × T। এবার আমি কি দেখবো,
তড়িৎ প্রবাহের অনুপাত বার করতে বলেছে। আচ্ছা তুই চিন্তা করে দেখ তো, আমি দুটোকে অনুপাত করে দিত h/9h, তাহলে তো তড়িৎ প্রবাহের অনুপাতও পেয়ে যাবো। এই দিকের অনুপাত হয়েছে, তাহলে এই দিকের অনুপাত হবে I1 স্কোয়ার RT ডিভাইডেড বাই I2 স্কোয়ার RT। তুইও জানিস আমিও জানি, RT কেটে গেল, H কেটে গেল, তার মানে আমি এখান থেকে বলতে পারি I1 স্কোয়ার ডিভাইডেড বাই I2 স্কোয়ার ইকুয়াল টু 1/9। তাহলে পরিষ্কার ভাবে I1/I2 ইকুয়াল টু 1/3, কারণ রুট হয়ে যাচ্ছে, পুরোটা রুট হলে 1/3 থাকছে। সুতরাং দুটোর অনুপাত যেটা চেয়েছিল I1:I2 ইকুয়াল টু 1:3, একদম পরিষ্কার ভাবে বেরিয়ে গেছে। খতম। নেক্সট একটা প্রশ্ন আছে, ওহমের সূত্র থেকে আইভি লেখচিত্র অঙ্কন করো এবং এই লেখচিত্রের নতি কি প্রকাশ করে। এই প্রশ্নটা তোদের নিশ্চয়ই মনে আছে প্রত্যেকের কাছে। আমি সেই প্রথম আমার যে ক্লাসটা দিয়েছিলাম চলতরিতির যে ফার্স্ট ক্লাসটা ছিল, সেই ক্লাসের মধ্যে বলে দেওয়া ছিল এই পুরো লেখচিত্রটা আমি কিন্তু দুটো রকম ভাবে করিয়েছিলাম। একটা ভিআই লেখচিত্র করিয়েছিলাম, একটা আইভি লেখচিত্র করিয়েছিলাম। ভিআই লেখচিত্রের নতিটা বের করেছিলাম, আইভি লেখচিত্রের নতিটা বের করেছিলাম এবং দেখিয়েছিলাম একটা অপরটার উল্টো। নিশ্চয়ই প্রত্যেকে দেখেছিস, যারা দেখিসনি এক্ষুনি গিয়ে চলতরিতের ফার্স্ট ক্লাসটা দেখে নে, তুই এই লেখচিত্রের ব্যাপারটা পুরো শিখে যাবি। ফার্স্ট ক্লাস মানে কিন্তু আমাদের ব্যাচের গোটা ক্লাস দিয়ে দিয়েছিলাম, সেকেন্ড ক্লাস আমাদের ব্যাচের গোটা ক্লাস দিয়ে দিয়েছিলাম। ওগুলো কি যারা দেখিসনি এক্ষুনি দেখে নে, এই পুরো জায়গাটা শিখে যাবি। নিশ্চয়ই মনে করতে পারছিস ভি ইকুয়াল টু IR হতো, যদি আমরা আইভি বার করতে চাইতাম তাহলে I ইকুয়াল টু V/R হতো। তাহলে এটাকে আমরা লিখতে পারি V ইন্টু 1/R। বাকিটা समझदारों के लिए इशारा काफी है। এটা Y, এটা X, এটা M। তাহলে নতির মান কত? 1/R। 1/R মানে কি? রোধের উল্টো। নিচে কমেন্ট কর যারা দেখিসনি, গিয়ে দেখ। কিলোওয়াট আবার কোন ভৌত রাশির একক? আমি আগের দিন বারবার করে বলেছি, এই প্রশ্নটা মাধ্যমিকে বহুবার এসেছে এবং এই বছরও আসবে। আমি দেখ এই জিনিসটা এইভাবে শিখিয়েছিলাম, কিলোওয়াট মানে কি? এটা ক্ষমতার একক। তো ক্ষমতার সঙ্গে যদি সময় গুণ করা হয়, আমরা জানি ক্ষমতা ইকুয়াল টু কার্য বা শক্তি, একই রকম। তাহলে আমি এখানে লিখি শক্তি ডিভাইডেড বাই সময়। তোরা তো পড়েছিলি যে ক্ষমতা ইকুয়াল টু কার্য বাই সময় বা শক্তি বাই সময়। কার্য আর শক্তি তো একই একক। তাহলে যদি আমরা শক্তি বার করতে চাই তাহলে ক্ষমতার সাথে সময় গুণ করব। এখানে দাদা ক্ষমতার সাথে সময় গুণ আছে, ওয়াট মানে তো ক্ষমতা, কিলোওয়াট মানে ক্ষমতার বড় একক, তার সঙ্গে সময় গুণ আছে। তাহলে এটা কিসের একক? এটা শক্তির একক। কি শক্তি? তড়িৎ শক্তি। তার মানে কিলোওয়াট আওয়ার যখনই তুমি আওয়ারের সাথে গুণ দেখবে, সেটা কার একক? অ্যাকচুয়ালি তড়িৎ শক্তির একক। ওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার তড়িৎ শক্তির একক। এই কিলোওয়াট আওয়ারটা আবার কি বলা হয় জানো তো? বিওটি বলা হয়। এটাকে বলে বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটা দিয়ে তোমাদের বাড়ির বিল মাপা হয়। ওই অঙ্ক আছে তোমাদের। 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু কত জুল? বারবার পরীক্ষাতে আসে। কি করে বার করতে হয়? 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু কি লেখা যায় দেখো, 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার লেখা যায়। খেয়াল কর, 1 কিলোওয়াট কে লেখা যায় তো 1000 ওয়াট, 1 আওয়ার কে লেখা যায় তো 1 আওয়ার। আচ্ছা 1 আওয়ারই লেখ। আচ্ছা দেখ তো, এই যে ওয়াট কথাটার মানে কি? ওয়াট মানে হচ্ছে শক্তি বাই সময় বা কার্য বাই সময়। কার্যের এসআই একক জুল, সময়ের এসআই একক সেকেন্ড। তার মানে আমি দাদা লিখতে পারি 1000 ওয়াটকে 1000 জুল ডিভাইডেড বাই 1 সেকেন্ড। একদম 1000 বাই 1 করলে 1000 জুল, বাই সেকেন্ড করলে ওয়াট চলে এলো। তাহলে নিচে যদি সেকেন্ড থাকে, আমাকে যদি লাস্টে জুল চাই, তাহলে আমাকে এই সেকেন্ডটাকে কাটা করতে হবে, কেটে দিতে হবে। তাহলে আমি কি করে কাটবো? এই আওয়ারটাকে তুই সেকেন্ডে নিয়ে যাবো। 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট মানে 3600 সেকেন্ড হয়েছে। সেকেন্ড উড়ে গেল, তাহলে হয়ে গেল 3600 গুণ 1000। তাহলে হয়ে গেল 36 গুণ 1 2 3 4 5, 5টা শূন্য। এটাকে আমরা লিখতে পারি দু রকম ভাবে, 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 লিখতে পারি, অথবা 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 লিখতে পারি। এই দুটোই তোমার মাঝে মধ্যে এমসিকিউ তে দিয়ে থাকে। কমপ্লিট 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কেন? 5টা শূন্য আছে, এই যে 3 2 5, ওই জন্য 10 টু দি পাওয়ার 5, অথবা একটা পয়েন্ট এদিকে সরিয়ে 3.6 করে 10 টু দি পাওয়ার 6 হয়ে গেল। গল্প শেষ। আজকে মোট 10টা প্রশ্ন ছিল। 10টা প্রশ্ন একদম ডিটেল ওয়েতে তোদের সাথে ডিসকাস করলাম। প্রত্যেকটা প্রশ্ন আশা করবো মাথার মধ্যে ঢুকে পড়েছে এবং এই রকম ভাবে রেগুলার ওয়েতে কোয়েশ্চেন প্র্যাকটিস চলবে। সপ্তাহে অন্তত 2 থেকে 3টে, তারপরে তো বিগ ব্যাং 50 আছেই। যারা আমাদের ব্যাচের মধ্যে পড়ছিস, কোনো চিন্তা নেই, যা পড়াচ্ছি পড়তে থাক, কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাক, হয়ে যাবে। যারা অন্যান্য জায়গাতে পড়ছিস, ডিটেল প্র্যাকটিসটা অবশ্যই করিস। অবশ্যই স্যারকে বা ম্যাডামকে বলিস ডিটেলে যেন অঙ্কটাকে শিখিয়ে দেন। নিশ্চয়ই শিখিয়ে দেবেন, তোদেরকে বলতেও হবে না, নিশ্চয়ই করে দেবেন। একদম চোখ কান নাক বন্ধ করে ভরসা কর সবাই। আর প্র্যাকটিসের জন্য তোর কাছে একমাত্র অ্যাডভেঞ্চার একাডেমি।
যে আমাকে চোখ কান নাক বন্ধ করে ভরসা করতে হবে, মাধ্যমিকে আমি ভৌত বিজ্ঞানে এমন রেজাল্ট করে দেবো চিন্তা করতে পারবি না। আর যদি চাস আমার কাছেই পড়তে, আমার কাছেই ডিটেল পড়তে, আমার কাছেই প্র্যাকটিস করতে, পুরো অ্যাডভেঞ্চার একাডেমি মডেলটার মধ্যে যুক্ত হতে, তাহলে তারও আমি তোকে উপায় বলে দিতে পারি। সেটার জন্য তুই অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস অ্যাপটাকে ডাউনলোড কর। এই অ্যাপটার লিঙ্ক তুই প্লে স্টোরের মধ্যে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবি, অথবা নিচে দেখবি পিন কমেন্টের মধ্যে ডিরেক্ট অ্যাপ লিঙ্কটা দেওয়া রয়েছে, ওখান থেকে ডাউনলোড করতে পারবি। তারপরে তুই ওপেন করবি, ওপেন করার পরে তুমি এখান থেকে দেখতে পাবে তোমাদের মাধ্যমিকের ব্যাচ, ফাউন্ডেশনের ব্যাচ। তোমরা জানো ফাউন্ডেশন ব্যাচটা ফার্স্ট এন্ড সেকেন্ড সামেটিভের জন্য। ফার্স্ট আর সেকেন্ড সামেটিভের ওয়ান টাইম ফিস 399 টাকা, মানে একবার 399 টাকা পে করলে তুমি ফার্স্ট সামেটিভও পেয়ে যাচ্ছ, সেকেন্ড সামেটিভ পুরোটা পেয়ে যাচ্ছ। ফার্স্ট সামেটিভের যে কটা ক্লাস হয়ে গেছে সেগুলো দেখবে ব্যাচের মধ্যে আপলোড করে দেওয়া আছে। সেকেন্ড সামেটিভের ক্লাস যেগুলো হচ্ছে সেগুলো কন্টেন্ট সেকশনের মধ্যে আপলোড হচ্ছে। লাইভ ক্লাস হয় দুদিন, বুধবার সন্ধ্যে 7:30 আর রবিবার দুপুর 4টে, এই দুটো দিন ক্লাস হয়। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সনও থাকে, তোমরা যখনই ভর্তি হবে পুরোটা পাবে। এরপরে আমাদের যে ধামাকা 2.0টা বেরোবে অগাস্ট মাসে, সেটা হচ্ছে টেস্ট এন্ড মাধ্যমিকের একটা এমন ব্যাচ যেটা প্রত্যেকটা মাধ্যমিক পরীক্ষার্থী ভয়ঙ্কর ভাবে বিশ্বাস করে। আগের বছরে সব থেকে পপুলার ব্যাচ ছিল ওটা, এবং এই বছরে ধামাকা 2.0 বেরোবে। আগেরটা ধামাকা ছিল, এবার ধামাকা 2.0। একটা খুব খুশির খবর আছে, ভালো খবর অ্যাকচুয়ালি, ছেলেমেয়েরা বিশ্বাস করছে এটাই জন্যই। আগের বছরের ধামাকা ব্যাচে যত সংখ্যক স্টুডেন্ট ছিল, এই বছরের ফাউন্ডেশন ব্যাচে তার থেকে বেশি হয়ে গেছে। এবং ইট ইজ দ্য বিলিভ অফ দ্য মাধ্যমিক স্টুডেন্ট, যেটা প্রত্যেক বছর অ্যাডভেঞ্চার একাডেমির উপর তারা তৈরি করছে। এবং আগের বছরের ধামাকা ব্যাচ থেকে যে রেজাল্ট হবে, এই বছরের ধামাকা 2.0 থেকে তার থেকে ভয়ঙ্কর রেজাল্ট হবে, আমি এইটুকু বলতে পারি। দাদা তুমি ধামাকা 3.0 বলবো আরো ভয়ঙ্কর, এটা তো চলতে থাকবে, এটাই তো উচিত। আমি কখনো বলবো যে ওটার থেকে খারাপ রেজাল্ট হবে, একদম না। আরো এই বছরে যা রেজাল্ট করবো পরের বছর আরো ভয়ঙ্কর রেজাল্ট করবো, কিন্তু এই বছরে আমি আমার টপ অপটিমাম মোমেন্টে যাবো। এই বছরে আমার পক্ষে যে লেভেলে অ্যাক্সেলারেটর একদম চেপে দেওয়া যায়, আমি সেই লেভেলে চাপবো, বিরাট জোর খেলবো ভাই। আর এইটুকু তো মাথায় রাখতে পারিস, আগের বছর 100 আউট অফ 100 কমন এসছে, এই বছরও আসবে। এটুকু চ্যালেঞ্জ আমার, যা করাবো তাই আসবে, যা করাবো ওই করবি, ওর বাইরে কিছু করবি না, তো সব কমন পেয়ে যাবি, সব পারবি, যা অঙ্ক লাগবে সব করি দেবো। তারপরে তুই দেখছিস কিভাবে প্র্যাকটিস করাচ্ছি, রেগুলার ওয়েতে প্র্যাকটিসও চলে মাধ্যমিক অব্দি। কি করে করতে, এখানে দেখ দুটো অপশন পাই। বাই নাওতে ক্লিক করার পর একটা পে অনলাইন, নিজের ফোনের মধ্যে গুগল পে ফোন পে থাকলে পে করে দিতে পারবি, নাহলে এখানে স্ক্যান কিউআর করবি, কিউআর বেরিয়ে যাবে, অন্য কারো ফোন নিয়ে পে করে দিবি। যে পে করছে সে অ্যাড হবে না ভাই। তুই যে নাম্বার দিয়ে রেজিস্টার করেছিস, রেজিস্টার করার সময় লগ ইন ভায়া হোয়াটসঅ্যাপ আছে, নিচে মোর অপশনের মধ্যে ক্লিক করবি, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবি, দেখবি লগ ইন হয়ে যাবি, তারপরে পে করতে পারবি, ওই নাম্বারটাই অ্যাড হবে। এখানে দেখবি ফার্স্ট সামেটিভের সেকশনটার মধ্যে তোদের ফার্স্ট সামেটিভের সব অ্যাড আছে, সেকেন্ড সামেটিভের মধ্যে সেকেন্ড সামেটিভের সব অ্যাড আছে। হ্যান্ড রিটেন নোটস এর যে জিনিসটা আছে সেটা এখানে পাবি না, নোটিস সেকশন বলে একটা জায়গা পাবি, ওখানে দেখবি তুই ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবি। ওখান থেকে ফাউন্ডেশন ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, জয়েন করবি, ড্রাইভ লিঙ্ক থেকে সব কটা হ্যান্ড রিটেন নোটস পেয়ে যাবি, একদম হাতে লেখা নোটস পড়তেও পারবি। ব্যাস আজকের মতো এখানেই, সবাই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস এবং ভালো করে পড়তে থাক। অ্যাডভেঞ্চার একাডেমি তোদের সাথে ছিল, আছে, থাকবে, সব সময় থাকবে। তুই চোখ কান নাক বন্ধ করে আমাকে ভরসা করতে পারিস, বাকি আমি সব বুঝে নেবো। টাটা, জয় ধামাকা।